দর্শক, শুরু হলো সব খবরের আয়োজন। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ রেজা। দর্শক, শুরুতেই জানাচ্ছি কোরবানির পশুর হাটের খবর। রাজধানীর কোরবানির হাটগুলোতে ক্রেতার সমাগম বেড়েছে, তবে ভোর আর দুপুরের বৃষ্টিতে ছন্দপতন হয়েছে কিছুটা। এখনও মেঘলা রয়েছে আকাশ। এরই মধ্যে ক্রেতা সমাগম বৃদ্ধির সাথে সাথে বেড়েছে পশু বেচাকেনা। বেলা গড়ানোর সাথে সাথে আরও জমজমাট হওয়ার সম্ভাবনা রয়েছে বলছেন বিক্রেতারা। পরশু কোরবানি, মাঝখানে আর একদিন বাকি, তাই আজই বেশিরভাগ মানুষ পশু কিনতে ইচ্ছুক। ক্রেতাদের দাবি, ব্যাপারীরা গরুর দাম অনেক বেশি চাচ্ছেন, আর বিক্রেতারা বলছেন দাম কম হাঁকছেন ক্রেতারা। এবারও মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। গরু ছাগলের পাশাপাশি কোরবানির হাটে মহিষ, উট, ভেড়া, দুম্বা ও গারলও মিলেছে। গরু নিয়ে গেছি 1,17,000 টাকা পড়ছিল। আল্লাহর মধ্যে এই ভাইদা নিছি, অনেক রিজনেবল দামে নিছি। আগামীতে দাম দিতে পারি এরকম নির্ভরযোগ্য লোক পাচ্ছি বা দিব, এভাবে দিচ্ছি গরু। গরু কিনেছো এখনো? না, কেনার চেষ্টা করতেছি। তোমার কি রঙের গরু পছন্দ? কালো। রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঈদের দিন দুপুর 2টা থেকে বর্জ্য সরানো হবে এবং 12 ঘন্টার মধ্যেই সেটি সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে গুলশানে নগর ভবনে ডিএনসিসির আওতাধীন এলাকাগুলোতে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভায় এসব কথা জানিয়েছেন তিনি। সরকার ঘোষিত যে বর্জ্য ব্যবস্থাপনা 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করার যে একটা ঘোষণা দিয়েছে, সেই নীতিকে সামনে রেখেই আমরা তার আগেই ইনশাআল্লাহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আমরা ক্লিন করে ফেলবো ইনশাআল্লাহ। এই যে মহাযজ্ঞ একটা ঈদের দিনে বর্জ্য ব্যবস্থাপনা, এটা পুরো তদারকি এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনটি বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের কাজ। ঈদের আগে পরে পশুর হাট ব্যবস্থাপনা, ঈদের দিনের ব্যবস্থাপনার জন্য আমরা মাঠে আছি এবং মাঠে থাকবো। এবারের ঈদ বাজার ও পশুর হাট অন্যবারের তুলনায় নিরাপদ রয়েছে, এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সকালে কুমিল্লা নগরীর নেউরা কোরবানির পশুর হাট পরিদর্শন করেন তিনি। বাংলাদেশের কৃষকেরা এই গরুগুলি, গরু বলেন, ভেড়া বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, এরাই লালন পালন করে। সো বছরের একটা বড় আয়ের উৎস এই প্রান্তিক পর্যায়ে কৃষকদের। শরিয়া ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তোলার আহ্বানের পাশাপাশি বিশ্ব মুসলিমের ঐক্য এবং শান্তি কামনা করা হয়েছে পবিত্র হজের খুতবায়। ঐতিহাসিক আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন লাখো মুসল্লি। তাদের উদ্দেশ্য খুতবা দেন মসজিদুল হারামের ইমাম খতিব শায়খ আলী আল হুদাইফি, যা বাংলা সহ বিশ্বের 35টি ভাষায় অনুদিত হয়। এরপর আরাফার ময়দানে একসাথে জোহর এবং আসরের নামাজ আদায়ের পর মুজদালিফায় যাবেন মুসল্লিরা, যেখানে রাত্রি যাপন এবং পাথর সংগ্রহ করবেন তারা। এরপর 10 জিলহজ বুধবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপরেই মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি দেবেন। এবার হজযাত্রীদের আনা নেয়ার 24,000 বাস ব্যবহার করছে সৌদি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে এবছর রেকর্ড 20 লাখ মানুষ পবিত্র হজ পালন করছেন। আল্লাহ ভীতির অন্যতম অংশ হলো নেক আমল সম্পাদন করা এবং গুনাহ ও অসৎ কাজ বর্জনের মাধ্যমে কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেন, এটা এই জন্য যে আল্লাহই সত্য এবং তিনি মৃতকে জীবিত করেন, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, এবং এ কারণে যে কিয়ামত আসবেই এতে কোনো সন্দেহ নেই। যারা কবরে আছে আল্লাহ তাদেরকে অবশ্যই পুনরুত্থিত করবেন। যুক্তরাষ্ট্রের সাথে করা চুক্তির বিষয়ে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কিচেন ক্যাবিনেটের সাথেও নিজের যোগাযোগ ছিল না বলে দাবি তার। বিকেলে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তর্বর্তীকালীন সরকারের উপর দায় চাপিয়েছে, কিন্তু এই চুক্তি প্রধানমন্ত্রী তারেক রহমান করিয়েছেন বলেও দাবি তার। তাই চুক্তির কোনো কিছু সংশোধন বা বাতিল বিএনপিকেই করতে হবে। এদিকে ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনায় ছাত্রদল, যুবদল বা স্বেচ্ছাসেবক দলের সাথে পুলিশকেও দায়ী করেছেন তিনি। এছাড়া সংস্কার ও আওয়ামী লীগের বিচার প্রশ্নে এনসিপি কোনো ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দেন দলটির নেতারা। যারা আমাদের উপর অ্যাটাক করতেছিল তাদেরকে আমরা ধারণা করেছিলাম হলো 3টি বাহিনী,
ছাত্রদল, যুবদল, বিএনপি, কিন্তু ওই দিন আমরা আবিষ্কার করতে সক্ষম হইলাম তাদের সাথে আরেকটি বাহিনী আছে, সেটা হলো পুলিশ দল। 9 ফেব্রুয়ারি নির্বাচনের 3 দিন আগে চুক্তিটা হয়েছিল, ফলে এই চুক্তি সম্পর্কে আমার কোনো কিছু অফিসিয়ালি জানা পসিবল না। জাতীয় নাগরিক পার্টিকে আমি আমার আহ্বায়কের থেকে কনফার্ম হয়েছি, সবার সাথে কথা বলেছি, এই চুক্তি হওয়ার বিষয়ে কেউ জাতীয় নাগরিক পার্টির কনসার্ন নেয় নাই। পরিবার প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। কোরবানি ঈদের সরকারি ছুটির দ্বিতীয় দিনে লঞ্চ, ট্রেন ও বাস যোগে বাড়ি ফিরছেন মানুষ। সকালে কমলাপুর রেল স্টেশন থেকে কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়েছে, আর আজও ঠেকানো যায়নি ছাদে যাত্রী পরিবহন। আর রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রী চাপ দেখা গেছে। অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ তুলেছেন যাত্রীরা। ঈদে বাড়ি যেতে অনেকে আবার বেছে নিয়েছেন নদীপথ। সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রচুর যাত্রী সমাগম দেখা গেছে। দুপুরে কিছু সময় ভারী বৃষ্টির কারণে লঞ্চ চলাচল বন্ধ ছিল। ঈদযাত্রার খবর জানবো বিভিন্ন প্রান্ত থেকে। প্রথমেই যেতে চাই সদরঘাট লঞ্চ টার্মিনালে, সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী রাজীব আহমেদ। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। রাজীব, লঞ্চগুলো কি সময় মতো ছাড়ছে কিনা সেটি জানাবেন, একই সাথে সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সদরঘাটে আজকে অন্য দিনের তুলনায় আজকে যাত্রীর চাপ অনেকটাই বাড়তি, এবং দক্ষিণ অঞ্চলের যে মানুষের ঈদের যে ঘরমুখী যাত্রা, সে ভিড় আজকে কিছুটা দেখা গেছে। এবং সকাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল থেকে দক্ষিণ অঞ্চলে মোট 60টির মতো লঞ্চ ছেড়ে গেছে, এখনো আরো 40টির মতো লঞ্চ ছেড়ে যাওয়ার কথা রয়েছে, বিএডব্লিউডি থেকে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে যে অন্য দিনের তুলনায় আজকে যাত্রীর চাপ অনেকটাই বেশি, এবং মানুষের যে ঘরমুখ যে ঈদ যাত্রা, সেই বাড়ি ফেরার জন্য মানুষের ঢল নেমেছে। এবং আজকে আবহাওয়া দুপুরের দিকে আবহাওয়া খারাপের কারণে অনেক অংশে ওই সময় যাত্রীর একটু চাপ কম ছিল, কিন্তু বিকাল গড়াতেই এই যাত্রীর চাপ অনেক অংশেই বেড়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সব টার্মিনালগুলোতেই যাত্রীর চাপ রয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন অন্য বছরের তুলনায় সদরঘাটের যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এবং তারা বলছে যে অন্য বছরের যে ভোগান্তি, ওই ধরনের ভোগান্তি এবার তাদের কাছে তারা পরিলক্ষিত হয়নি। এবং তারা বলছেন যে এখানে যে আগে হকারের দৌরত্ব বা অন্য যে একটা ভোগান্তি ছিল, সেই ভোগান্তিটা এবার নাই বললেই চলে। কিন্তু তারা বলছেন যে যথাসময়ে তারা লঞ্চ ছেড়ে যাচ্ছেন, এবং বলছেন যে লঞ্চ যাত্রা অন্য বছরের তুলনায় এবার অনেকটাই স্বস্তিদায়ক, এবং যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন, এমনটাই জানিয়েছেন যাত্রীরা। সেই খবরাখবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রাজীব আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এই পর্যায়ে রেল পথের খবরাখবর জানাতে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। ফয়সাল, রেল পথের ঈদযাত্রা কতটা নির্বিঘ্ন এবং স্বস্তিদায়ক হচ্ছে সেই খবরাখবর জানতে চাই আপনার মাধ্যমে। কি দেখছেন মূলত সেখানে? বড় ধরনের এখন পর্যন্ত শিডিউলের ঘটনা কিন্তু আমরা দেখিনি, তবে রেল যাত্রায় কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে সবকিছু মিলিয়ে যাত্রীরা বেশ উচ্ছ্বাস এবং সন্তুষ্টি চিত্তে তারা কিন্তু তাদের প্রিয়জনের সাথে ঈদ করার উদ্দেশ্যেই ঢাকা ছেড়ে যাচ্ছেন। এবং সেই সকাল থেকে এখানকার চিত্র যদি বলি, আমি এই মুহূর্তে আছি রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এখানকার সার্বিক চিত্র সকাল থেকেই মানুষের এই উপচে পড়া ভিড় এখনো কিন্তু কাছে। আমরা দেখছি কিছুক্ষণ আগেই একটি ট্রেন ছেড়ে গেছে, ঢাকা ছেড়ে গেছে। সেই ট্রেনেও আমরা দেখেছি একদম গাদাগাদি করে ঠাসাঠাসি করে যেভাবে পারছেন আসলে ঢাকা ছেড়ে তারা তাদের গ্রামের উদ্দেশ্যে বা প্রিয়জনদের সাথে ঈদ করার উদ্দেশ্যেই ঢাকা ছাড়ছেন। তবে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে বারবারই ট্রেনের ছাদে ওঠার বিষয়ে কড়াকড়ি আরোপ করা হলেও কিংবা তারা কঠোর অবস্থানের কথা জানান দিলেও আমরা এখনও দেখছি ট্রেনের অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু সাধারণ মানুষ, নারী পুরুষ সকলেই কিন্তু ট্রেনের ছাদে উঠে তারা সেখানে যাচ্ছেন। যদিও এখানকার যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছেন বা যে সকল নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন তাদেরকে নামানোর কিংবা নিয়ন্ত্রণের। তারপরেও কিন্তু তারা সেই জায়গায় ব্যর্থ হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে ঈদ যাত্রা যেহেতু আর একদিন বাকি আছে, এই ঈদের বাকি, ফলে অনেকেই কিন্তু যারা টিকিট কাটেননি তারাও কিন্তু বিমানবন্দরে এসে ভিড় করেন। ফলে কিংবা বিমানবন্দর রেল স্টেশনে ট্রেনে উঠে পড়েন। ফলে যারা টিকিট কেটে আসেন, বৈধভাবে আসেন, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে ট্রেনে উঠতে পারেন না, অর্থাৎ তাদের যে বৈধ সিটটি সেটিও তারা পান না। এরকম
কিছুক্ষণ আগেও আমরা বেশ কয়েকজন যাত্রীকে দেখেছি, ফলে বেশ এই জায়গায় কিছুটা বিড়ম্বনা আছে বিশৃঙ্খলার কারণে। এর পাশাপাশি বড় ধরনের কোনো যেহেতু শিডিউল বিপর্যয়ের ঘটনা এখন পর্যন্ত হয়নি, ফলে বলা যায় ঈদযাত্রার ট্রেনের কিছুটা স্বাভাবিক রয়েছে। রেজা, নানা ধরনের বিড়ম্বনা নিয়েই আসলে বাড়ি ফিরছেন। ধন্যবাদ ফয়সাল, আপনার মাধ্যমে সে খবর জানছিলাম এবং জানাচ্ছিলাম দর্শকদের। দর্শক, এবারে জানাতে চাই সড়ক পথের খবরাখবর। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু, তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। নিপু, মহাসড়কে যান চলাচলের কি অবস্থা দেখছেন, আর সেখানে ঘরমুখ মানুষরা আসলে কি বলছেন? নিশ্চয়ই তাদের সাথেও আপনার কথা হয়েছে। নিপু, আসলে উত্তরের পথে যারা এই পথটি ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু স্বস্তির খবর এখন আমার কাছে নেই। এই পুরো সড়কটি এখন এক পাশে যানবাহন, অন্য পাশে যাত্রী, দুটি মিলেমিশে একাকার। যানবাহনের যে জটলা সেটি কিন্তু একেবারে গাজীপুর হয়ে যে আসবেন এবং সাভার হয়ে আসবেন, দুটি পথেই কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। আমরা আমাদের তথ্য বলছে যে চন্দ্রা থেকে মৌচাক পর্যন্ত এবং চন্দ্রা থেকে বারুইপাড়া পর্যন্ত এই দুটি পথের দুটি জায়গায় কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এছাড়াও আমরা আপনাকে একটু দেখাতে চাই যে দুপুরের পর থেকে কিন্তু এই স্থানটিতে যে যাত্রীদের যে উপস্থিতি সেটি কিন্তু একেবারে হাজার হাজার যাত্রী অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত পরিবহনটি পাওয়ার জন্য, কিন্তু তারা কাঙ্ক্ষিত পরিবহনগুলো পাচ্ছে না, যার ফলে যে লোকাল লেনটি রয়েছে সেই লেনে কিন্তু এখন বাড়তি ভাড়া অনেক পরিবহন সংকট, এই বাড়তি ভাড়া এবং পরিবহন সংকট আপনার মাধ্যমে শুনছিলাম নিপু, আপনার মাধ্যমে জানাচ্ছিলাম সড়ক পথের খবরাখবর। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হাম ও উপসর্গের মৃত্যু বাড়ছেই কেবল। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 10 জনের। দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 1136 জন। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছেন 16 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 29 জন। মোট চিকিৎসাধীন 62 জন। ছোঁয়াচে রোগটির উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় সিলেটে হাসপাতালে ভর্তি হয়েছেন 58 জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 229 জন। এছাড়া বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় কেবলই বাড়ছে। কোথাও কোথাও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটের রোগী ও স্বজনদের ভোগান্তি পোহাতে হচ্ছে। হাম ও উপসর্গ মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। আগুনে ঘর পুড়ে যাওয়ার পর রাজধানীর কালশী বস্তিবাসী খোলা আকাশের নিচে মানবেতরে জীবনযাপন করছে। দুপুরে ঝুম বৃষ্টিতে বস্তিবাসী আশ্রয় নিয়েছে ফ্লাইওভারের নিচে। রাত থেকে দুপুর পর্যন্ত কোনো সহায়তা পাননি তারা। জানিয়েছেন গতরাতে ক্রীড়া প্রতিমন্ত্রী এসে আশ্বাস দেওয়ার পর আর কেউ এ পর্যন্ত দেখা করতে আসেনি। তাদের দাবি সরকার যেন পুনর্বাসনের জন্য সহায়তা করে, তবে বস্তিবাসী বলছেন আশ্বাসে নয়, বাস্তবায়ন চান তারা। এছাড়া দুপুরের দিকে একটি সংস্থা থেকে 300 মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আগুন দাও দাও করে জ্বলছে, কিচ্ছু নিতারি নেই, কোনো কিচ্ছু না। সারা বছরের মাল জমাইছি, ঈদ উপলক্ষে বেসাম দি পুতলে ঈদ করাম। লোহা খুঁজতেছি। কেন লোহা কেন খুঁজতেছে? খুঁজতেছি যে নিচে বসতে, মাটির নিচে খুঁজে খুঁজে লইতেছি। এই যে এত ভয়াবহ একটা আগুন, সরকার থেকে কিন্তু কেউ আশ্বাস দিতে আসেনি এবং সঠিক সময় আমাদেরকে কিন্তু কেউ সাহায্য সময় পাশে আসেন। ভারী বৃষ্টিতে আবারও ডুবেছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিচু এলাকা। সকালের বৃষ্টিতে প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, পাসপোর্ট অফিস সংলগ্ন সড়ক সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা যায়। এতে চরম ভোগান্তিতে পোহাতে হয় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। অনেক যানবাহন পানির মধ্যে বিকল হয়ে পড়ে, দেখা দেয় যানজটও। আবহাওয়া অফিস জানিয়েছে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত নগরীতে 23.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ড্রেন ও খাল নিয়মিত পরিষ্কার না করা, অপরিকল্পিত উন্নয়ন কাজ এবং পানি নিষ্কাশনের দুর্বল ব্যবস্থার কারণে এই সমস্যায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। একটু বৃষ্টি হলে পানি হয়ে যায়, এই পানি এবং এখানে বিভিন্ন দোকানপাটের ভিতরে ঢুকে যায়, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই পানি নিষ্কাশনের ব্যবস্থা এখনো পর্যন্ত এটার কোনো সুরাহা আমরা পাচ্ছি না। আমরা রোগী নিয়ে আসতে পারছি না, যাইতে পারতেছি না, পানির মধ্যে দেখতেছেন না আপনারা, দেখেন বেশি কষ্ট পাচ্ছে ভাই। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।